পুলিশ ফাইল। তার মানে এতদিন আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা মিথ্যে? তুমি এত সেন্টিমেন্টাল হচ্ছ কেন বলো তো? এখনকার দিনে এত বস্তা পচা সেন্টিমেন্ট চলে না। কি বলছো তুমি? ঠিকই বলছি। দেখো, একটা সময় আমরা দুজনে দুজনকে ভালোবেসে একটা রিলেশনের মধ্যে এসেছিলাম। হ্যাঁ, মানছি যে একটা এরপর আমরা ভালো সময়ও কাটিয়েছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমাকে আমার ঠিক পোষাচ্ছে না। ব্যাস, তাই আমি রিলেশনটা কাট করতে চাইছি। আরে বাবা, বাজারে কি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কি অভাব আছে নাকি? সম্পর্কটা কি তোমার কাছে পারফিউমের বোতলের মতো? যতক্ষণ ইচ্ছা হলো গায়ে গন্ধ ছড়িয়ে ঘুরে বেড়ালাম, আর প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিলাম। এত কথা আমি বুঝি না। আমি শুধু একটা জিনিসই জানি, কোনো জিনিস যতক্ষণ আমার ভালো লাগবে তা আমি তাকে ততক্ষণই পাত্তা দেবো। আর ভালো লাগাও শেষ, ভালোবাসাও শেষ। বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। তুমি একজন ঠক, প্রতারক। ভালোবাসার নাম করে দিনের পর দিন আমাকে নিয়ে ছিনিমিনি খেলেছো, আমাকে ঠকিয়েছো। হ্যাঁ তাই, তুমি যা বোঝা তা বুঝে নিতে পারো, তাতে আমার কিচ্ছু আসবে যাবে না। আর একটা কথা, আজকের পর থেকে তোমার আর আমার কোনো রিলেশন নেই। তুমি তোমার রাস্তা দেখে নিতে পারো, আর আমাকে আমার রাস্তা দেখে নিতে দাও। চলি। এই যে স্যার টাকাটা। পুরোটা আছে তো? হ্যাঁ স্যার, যা বলেছিলেন পুরো 1 লাখ। বাহ, বেশ, খুব ভালো। আসলে কি বলতো, টাকা পয়সার ব্যাপার তো, একটু গুনে নেওয়াটা উচিত। না না, ঠিক আছে স্যার, আপনি গুনে নিন। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। আমার চাকরিটা হবে তো? এ কি, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমাকে অবিশ্বাস করছো? এ নাও তোমার টাকা, আর চলে যাও। না না, আমি সেইভাবে বলিনি স্যার। হ্যাঁ, তুমি তো তাই বললে। তুমি তো আমাকে বিশ্বাস করতে পারছো না। আসলে অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করেছি তো, মায়ের গয়না বিক্রি করেছি, জমিও বন্ধক দিয়েছি। বেশ করেছো। এবার আমার উপর একটু ভরসা রাখো। আর এই 1 লক্ষ টাকা তো তোমার এই 1 বছরের মধ্যে উঠে যাবে, তা নিয়ে চিন্তা করো না। ঠিক আছে স্যার, এই টাকাটা রাখুন। তাহলে স্যার আমি আজ আসি। আমি আবার কবে নাগাদ আসবো? তুমি ওই আগামী বুধবার এসে দেখা করো। ঠিক আছে স্যার, আসি। পাঁচ নম্বর সিন জানেন না আপনি? তাহলে রেডি করুন 5 নম্বর সিন। কতবার বলবো? কি অদ্ভুত তো। হ্যাঁ, রিকুয়েশন গুলো দেখা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তন্ময়, কি আছে দাদা? 5 নম্বর সিনটা বলো। রেডি হচ্ছে সব? হ্যাঁ হচ্ছে। হচ্ছে মানে কল টাইম কি ছিল? হচ্ছে দাদা, আমি লাইটটা দাদা। ওরা এখন রেডি হয়নি কেন? এই রেডি হয়নি কেন? আর্টিস্ট রেডি আছে দাদা, আপনার মানে চুলটা করলে হয়ে যাবে। এত লেট তো হবে না, ওরা কাজ করছে না, দেখতে হবে না গেলো। ঠিক আছে তাড়াতাড়ি রেডি করো। ঠিক আছে। ইয়ার কি মনে হচ্ছে? এ দাদা কেন চেয়ার দে তোদের জন্য ভাই। দাদা, লিড ক্যারেক্টারটার জন্য একটি মেয়ের কথা বলেছিলে না, এই মেয়েটি। হ্যাঁ ঠিকই আছে। নমস্কার। নমস্কার। আগে কখনো অভিনয় করেছেন? হ্যাঁ করেছি, কিন্তু সব ছোটখাটো, এখনো ব্রেক পাইনি। তন্ময়, ওকে ওই সব কথাগুলো বুঝিয়ে বলেছিস তো? হ্যাঁ দাদা, ওকে সবকিছু বলেছিস দাদা, ও সবকিছু করতে রাজি আছে দাদা। ও, আপনার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই। তাহলে তো সব ঠিকই আছে। দেখুন, আপনার যখন কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই তন্ময়, ওকে ওই 4 নম্বর মেকআপ রুমে নিয়ে যা, ঠিক আছে? ওখানে গিয়ে বসা, আর আমি প্রডিউসারকে কল করছি, পাশেই আছে, চলে আসবে, ঠিক আছে? আর আমি শটটা নিয়ে আসছি। হ্যাঁ, এই কি জানি নাম বলেন আপনার? চন্দ্রা। দেখুন চন্দ্রা, এরকমও তো হতে পারে যে আজকে রাতে প্রডিউসারের সঙ্গে দীঘা যেতে হবে। আপনার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই।
ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, চলুন। স্যার কটা বাজে স্যার? 12:10। স্যার বলছি কি যে আমি সোদপুরে যাব, সোদপুরের গাড়িটা স্যার কোথা থেকে পাবো? সোদপুর? আপনি এক কাজ করুন, ওই রাস্তার ওপারে চলে যান, আচ্ছা আচ্ছা, ওখান থেকে আপনি বাস পেয়ে যাবেন। ওই ওপর থেকে বাসটা পেয়ে যাবো। হ্যাঁ। স্যার একটা কথা বললো স্যার, মানে আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি একজন খুব ভদ্রলোক আর পরোপকারী মানুষ, তাই তাই আপনাকেই বলছি। ব্যাপারটা কি বলুন তো, কে আপনি, কি নাম আপনার? বলছি স্যার বলছি, আসল কথা স্যার আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তাই আপনি দেখলেই স্যার বুঝতে পারবেন। স্যার এক মিনিট স্যার, 1 মিনিট স্যার। স্যার কি এটা? স্যার সোনার কয়েন স্যার, দেখুন না স্যার, একবার হাতে নিয়ে দেখুন। সোনার? হ্যাঁ স্যার। সোনারই তো মনে হচ্ছে। পেলেন কোথায় এটা? স্মাগলিংয়ের মাল না তো? ছি ছি স্যার, একই কথা বলছেন স্যার, আমি একজন সাধারণ ঘরের ছাপোষা ছেলে স্যার, স্মাগলিং করবো কোথা থেকে স্যার? এই মোহর পেলেন কোথায়? বলছি স্যার বলছি, সব আপনাকে বলছি। আসলে স্যার এই সবার মাঝখানে মানে এত লোকজন, চলুন না স্যার একটু নিলিবিলিতে চলুন স্যার, আপনাকে আমি সব খুলে বলবো স্যার, প্লিজ স্যার আসুন স্যার আসুন। ঠিক আছে চলুন। আসুন আসুন স্যার আসুন। স্যার আমার নাম তিমিরচন্দ্র পাল স্যার, আমি খদ্দার ছেলে। আমি স্যার কর্মসূত্রে আমি রাজস্থানে আমি কাজ করতে গেছিলাম। রাজস্থানে? হ্যাঁ স্যার, ওখানে গিয়ে আমি রাজমিস্ত্রির কাজ করতাম স্যার, আর ওই রাজমিস্ত্রির কাজ করতে করতেই মানে ওখানে ওই মাটি খুঁড়তে খুঁড়তে আমি ওখানে কিছু মানে ওই কয়েন, মানে সোনার কয়েন আর কিছু গয়না পাই স্যার। আমি স্যার দেখেই স্যার বুঝতে পেরেছিলাম যে ওগুলো সব পুরনো দিনের। তারপর স্যার ওগুলো নিয়ে আমি সোজা আমার বাড়িতে চলে আসি। তারপরে স্যার কয়েক মাস যাবত আমাদের পরিবারের একটু অর্থনৈতিক সংকট চলছে স্যার, তাই স্যার ভাবছি এগুলো স্যার সব বেচে দেবো স্যার, খুব অল্প দামে স্যার বেচে দেবো। এগুলো বেচবেন? হ্যাঁ স্যার, খুব অল্প দামে বেচবো স্যার। স্যার আপনি কিনবেন স্যার? স্যার আপনি 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 স্যার একবার দেখুন স্যার, দেখুন না স্যার, এই হাতে নিন স্যার, হাতে নিয়ে ভালো করে দেখুন স্যার। স্যার এই কয়েনটার ওজন কমসে কম 10 থেকে 12 গ্রাম তো হবেই স্যার। স্যার আপনি একটা কাজ করুন স্যার, এই সোনার কয়েনটা আপনি আপনার নিজের কাছে রাখুন। আমি রাখবো? হ্যাঁ স্যার, আপনি আপনার নিজের কাছে রাখুন, রেখে আপনার চেনা জানা কোনো শ্যাকরাকে দিয়ে দেখান, ঠিক আছে স্যার? আহা স্যার তো কিন্তু কিন্তু করছেন কেন? এই পৃথিবীতে বিশ্বাসটাই তো সব স্যার, আপনি রাখুন স্যার। 1 মিনিট স্যার। স্যার এই এটা ধরুন স্যার, এখানটা আমার নাম, মোবাইল নাম্বার সব লেখা আছে, আপনি আমাকে পরে স্যার ফোন করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। কি গো, কি বুঝছো? একদম আসল জিনিস আছে। তার মানে অরিজিনাল মোহর? হ্যাঁ। এই কত ওজন হবে? 10 গ্রামের একটু কম হবে। তো এই জিনিস আপনি পেলেন কোথায়? পরে বলবো। আচ্ছা ভালো কথা, শোনো, এই ধরনের কিছু সোনার উপর মোহর আর কিছু সোনার গয়না যদি নিয়ে আসি, তুমি কিনবে? নিশ্চয়ই কিনবো, কিন্তু একটু সাবধানে, গোল্ডাইনে না ফেসে যায়। আরে তুমি একদম চিন্তা করো না, কাক পক্ষেও টের পাবে না। আচ্ছা চলি আমি। হ্যালো, কে বলছেন? হ্যালো তিমিরবাবু, আমি মানে যাকে আপনি কাল সোনার কয়েনটা দিয়েছিলেন।
ও হ্যাঁ স্যার স্যার বলুন স্যার। ওই মোহর তো আসলেই আছে। আমি তো জানি স্যার। আচ্ছা কটা আছে এরকম? এই ধরুন স্যার 8-10টা মোটামুটি ধরুন ওই সোনার কয়েন আছে, আর ধরুন ওই 8-10 ভরির মতো সোনার গয়না আছে স্যার। তাহলে তো বহুত দাম। না না স্যার, আমি তো স্যার আগেও বলেছি এখনও বলছি স্যার, আসলে আমার তো টাকার খুব প্রয়োজন স্যার। ওগুলো স্যার আমি সস্তাতেই দিয়ে দেবো স্যার। তা কতই দেবেন? এই ধরুন না স্যার, এই 4,15,000 টাকার মধ্যে আমি দিয়ে দেবো স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল বিকেল 5টায় কাল আমরা যেখানে মিট করেছিলাম আপনি ওখানে চলে আসুন, আমি টাকা নিয়ে পৌঁছে যাব। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, রাখি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার সরি স্যার, একটু দেরি হয়ে গেল স্যার। ও ঠিক আছে ঠিক আছে, ওই সোনার জিনিসগুলি? হ্যাঁ স্যার এনেছি, কিন্তু স্যার এই লোকজনের সামনেই নেবেন? তাও তো ঠিক। তাহলে স্যার একটা কাজ করুন না স্যার, আমরা আগে যে জায়গায় মিট করেছিলাম ওখানে বেশ একটু ফাঁকা, একটু নিরিবিলি আছে, ওখানে চলুন না স্যার। হ্যাঁ ঠিক আছে চলুন। আসুন। মাল এনেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এনেছি দিচ্ছি। নিন স্যার, দেখে নিন স্যার, দেখে নিন। এই নিন, এখানে 4,15,000 আছে, গুনে নিন। ঠিক আছে স্যার, ঠিক আছে। সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই, তার মানে তো সব নকল। কি বলছো কি তুমি? আরে বিশ্বাস না হয় আপনি অন্য দোকানে গিয়ে সব পরীক্ষা করে নিন। আমাকে ঠকিয়েছে। কতগুলি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু প্রত্যেকটা ঘটনাই সত্যি। মানুষকে নানানভাবে ঠকানোর বহু ফাঁদ চারিধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কখনো প্রেমিক রূপে, কখনো বা চাকরি পাইয়ে দেওয়ার মুশকিল আসান রূপে, আবার কখনো কম বিনিময়ে অর্থ রোজগার করার লোভ দেখিয়ে প্রতারণা করেই চলেছে কিছু ব্যক্তি বা গ্যাং। আজকের এই ঘটনা, প্রথমে দেখানো ঘটনাগুলির সঙ্গে আক্ষরিক অর্থে মিল না থাকলেও কোথাও একটা যোগসূত্র তো অবশ্যই আছে, আর সেটা হলো আগুপিছু না দেখে চোখ বন্ধ করে কোনো অচেনা অজানা বা স্বল্প পরিচিত কাউকে অন্ধের মতো বিশ্বাস করার মাসুল গুনতে হয়। ঠিক যেমনটা গুনতে হয়েছিল উত্তরপাড়া নিবাসী ডিভোর্সি বেসরকারি চাকুরিতা মহিলাকে। ঠিক কি হয়েছিল দেখুন। হ্যাঁ ঠিকই আছে, আপনারা দুজনেই তো মিউচুয়ালি ডিভোর্স চেয়েছেন, নো প্রবলেম, হয়ে যাবে। তবে আপনাদের দুজনকেই একটা কথা বলবো, মানে একটু অ্যাডভাইস দেবো। অবশ্য আপনারা যদি ইন্টারেস্টেড না থাকেন তাহলে থাক। না মিস্টার ঘোষ, আপনি যা বলার বলতে পারেন, অ্যাটলিস্ট আমার কোনো আপত্তি নেই। আপনার মিসেস বসু। সরি, আমাকে মনিকা বললে আমি বেশি খুশি হব। সরি, মনিকা দেবী। আচ্ছা মনিকা দেবী, এ ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই, আপনি বলুন কি বলতে চান। আমি একজন প্রফেশনাল অ্যাডভোকেট, আপনার এই ডিভোর্সটা প্রফেশনাল করতে পারলে আমারই লাভ। কিন্তু তবুও আমি আমার কেস ফাইল করার আগে আমার সব ক্লায়েন্টদের আমি বলি, আপনাদেরও বলছি, দেখুন কোনো কিছু গড়ে তোলা বা সেটাকে বজায় রাখা খুব শক্ত, আর ভেঙে দিতে তো মাত্র 1 মিনিট লাগে। তাই বলছিলাম কি, আপনারা দুজনেই একবার ভেবে দেখুন, অন্তত পক্ষে আপনাদের ওই মেয়েটার কথা চিন্তা করে। সরি মিস্টার ঘোষ, আমার পক্ষে ওর সাথে একসাথে এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। আই ওয়ান্ট ডিভোর্স, দ্যাটস ইট।
লাভলি। পছন্দ হয়েছে? দারুণ, কিন্তু আমি জানি তুই কি জিজ্ঞাসা করবি। আসলে আমি আগে থেকে এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। আমি তো জানতাম তোর বাবার সঙ্গে আমার আর বেশি দিন একসাথে থাকা হবে না। কাম অন মম, পাস্ট ইজ পাস্ট। ঠিকই বলেছিস, অতীতকে ভেবে আর কি লাভ। এবার থেকে মা আর মেয়েতে নতুন জীবন শুরু করব, তাই তো? ঠিক আছে, চ বেডরুমটা দেখে আসি। চল। অফিসের এই অমল সেন লোকটা না এক নম্বরের শয়তান লোক। ও যত খার আমাদেরই ডিপার্টমেন্টের ওপর। এই মনিকা, কি হয়েছে রে তোর? কি রে, কোন জগতে আছিস? তখন থেকে আমি খালি বক বক করে যাচ্ছি আর তুই কোনো কথাই বলছিস না। আমার একটা কথাও শুনেছিস? হ্যাঁ শুনেছি। শুনেছিস? বল তো কি বললাম? কিচ্ছু শুনিসনি। এই তোর কি হয়েছে রে? কি আবার হবে? কিছু হয়নি। দেখ মনিকা, আমার কাছে কোনো কথা লুকিয়ে না লাভ হবে না। আমি তোর বন্ধু, আমরা দুজনে একই সঙ্গে একই অফিসে চাকরি করি। তোর কিছু হলে না আমি খুব ভালো বুঝতে পারি। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুই খুব চুপচাপ থাকিস, আনমনে কি সব ভাবতে থাকিস। কি হয়েছে বল তো তোর? আমাকে বল, কিছু মনে করিস না। মলয়দের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে না তুই যেন কেমন চেঞ্জ হয়ে গেছিস। একটা কথা বলবো, কিছু মনে করিস না। আমি তোর প্রবলেমটা বুঝতে পারছি। তুই আর একা থাকতে পারছিস না। মেয়ে আছে, তবু পাশে একজন মানুষ না থাকলে, রাগ দুঃখ অভিমান ভাগ করে নেওয়ার লোক না থাকলে খুব ফাঁকা লাগে। বুঝি। আমি একটা কথা বলবো, কি এমন বয়স তোর? তুই আবার একটা বিয়ে করে নে। হ্যাঁ রে, তুই আবার একটা বিয়ে করে নে। এবারে হয়তো ঠিকঠাক মনের মিল হয়ে যেতে পারে। আরে ম্যাট্রিমোনিয়াল সাইটে গিয়ে একটা প্রোফাইল খুলে নে, তারপর ওখান থেকে 2-3 জনকে বেছে নিয়ে চ্যাট কর। আরে আমাদের পাড়ার তো সুভদ্রা দিয়ে আছে না, জানিস তো? ও না এরকম ম্যাট্রিমোনিয়াল প্রোফাইল থেকে গিয়ে চ্যাটিং করে একজনের সঙ্গে সম্পর্ক করেছি। তুই আবার একটা বিয়ে করে নে, এবারে হয়তো ঠিকঠাক মনের মিল হয়ে যেতে পারে। আরে ম্যাট্রিমোনিয়াল সাইটে গিয়ে একটা প্রোফাইল খুলে নে, তারপর ওখান থেকে 2-3 জনকে বেছে নিয়ে চ্যাট কর। মাম্মি, বাবা, কি এত মন দিয়ে ভাবছো গো? চলো, তোমাকে কতবার ডাকলাম না, আমার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, আমাকে খেতে দেবে। সরি বাবু, চলো। মাম্মি, মাম্মি আমি বেরোচ্ছি। রবিবার আবার কোথায় যাচ্ছিস? বারে, তুমি সব ভুলে যাও। তোমাকে কাল বললাম না, আমি নেহার বাড়িতে আমি, নেহা, টুয়া সবাই মিলে একসাথে গ্রুপ স্টাডি করব। তা কখন ফিরবি? লাঞ্চের আগেই চলে আসবো। ঠিক আছে, আসছি। হ্যাঁ, বাই। সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ, আর তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। ঠিক আছে।
হ্যাঁ মনিকা বল। বলছি তুই কোথায় রে? এই বাজারে কিছু কেনাকাটা করছি। বল। এই শোন না, আমি একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে প্রোফাইল খুলেছি। ও রিয়েলি? দ্যাটস গ্রেট। এখানে অনেকেরই প্রোফাইল দেখলাম রে। হ্যাঁ সে তো থাকবেই, তুই বরং খুঁজে দেখ তোর মনের মতন কাউকে পাস কিনা। কি রে চুপ করে আছিস কেন? না না বল। আরে আমি কি বলবো, তুই বরং বল তোর মনের মতন কাউকে পেলি কিনা। তুই না যা তা একটা। বাবা লজ্জাবতী। ওকে, আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম, কেমন? বাস নেই? না রে, ক্যাব বুক করছি। ও তাই কর। হ্যাঁ রে। হ্যাঁ ওই ব্যাপারটা কতদূর এগোলো? কোন ব্যাপারটা? আহা নে একা, সেদিনকে ম্যাট্রিমোনিয়াল প্রোফাইলে যে প্রোফাইলটা খুললি, হ্যাঁ সেটার কি হলো? ও সবে তো খুলেছি, দাঁড়া, এত তাড়াহুড়ার কি আছে? হ্যাঁ তাও তো ঠিক, এ তো সেই আদিকালে স্বয়ম্বর সভা না, কত পাত্র, ধীরে সুস্থে একটা বেছে নিলেই হলো। তুই না যা তা। আহা লজ্জা পেল বাবা। হ্যাঁ মিষ্টু বল। কেন দেরি হবে কেন? ও নেহা টিয়া ওরা আছে তো? ঠিক আছে। হ্যাঁ সাবধানে আসবে। विजय अग्रवाल, बिजनेसमैन। वाह, वेरी स्मार्ट। মনিকা সুদর্শন বিজয় ও তার হাই প্রোফাইল দেখে আকৃষ্ট হয়। প্রোফাইল দেখে জানতে পারে বিজয় বড় ব্যবসায়ী, দিল্লি মুম্বাই সব জায়গায় তার ফ্ল্যাট আছে। বেশ কিছুদিন চ্যাটিং চলার পর পরস্পরের ফোন নাম্বার দেওয়া নেওয়ার পর বিজয় মনিকাকে ফোন করে। বাস বাস মাম্মি আর না। চুপ, একদম তাড়াতাড়ি খাও। বাস বাস আর না না। তো জ্বালায় না মেয়েটা। মাম্মি আসছি। না না দুধ দুধ। বাস মাম্মি আসছি আসছি, টাটা। আসছি মাম্মি, টাটা। সাবধানে যাবি। হ্যালো, হ্যাঁ বলুন। আজকে না, আজকে তো হবে না, আসলে অফিস আছে তো। না না দেখা করব না কেন, বেসিক্যালি আমার সানডে ছাড়া ছুটি থাকে না। হ্যাঁ নেক্সট সানডে হয়ে যাবে। কোথায়? মানি স্কোয়ার। ঠিক আছে ঠিক আছে, 4টের সময়। আচ্ছা ঠিক আছে, আমি 4টের সময় পৌঁছে যাব। ঠিক আছে, ওকে বাই। যদি কিছু মনে না করেন, আপনি কি মিস মনিকা মিত্র? হ্যাঁ। ওকে ওকে, আমি বিজয় আগরওয়াল। চলুন। প্লিজ।
বলে ফেলুন। আপনি বাংলাটা কিন্তু বেশ ভালোই বলেন। আমার অনেক বন্ধু বাঙালি, তারপরে কলকাতায় আসতে হয় আমাকে ব্যবসার ক্ষেত্রে, তো বাংলাটা শিখে ফেলেছি। ও, আপনার কলকাতাতে ফ্ল্যাট আছে? না, কলকাতায় আপাতত যে ফ্ল্যাটটা ওটা রেন্টেড, তবে এই বললাম না আমার বম্বেতে 2টো আর দিল্লিতে 3টে फ्लैट है। हेलो, हाँ जी बोलिए। ना ना, पेमेंट आपको मिल जाएगा। हाँ हाँ, वो मैंने आपको एनएफटी कर दिया है, वो देखिए अकाउंट चेक कीजिएगा। हाँ, जितना बात हुआ था 10.5 लाख। हाँ हाँ जी, ओके, थैंक यू। ठीक ठीक, ओके ओके, সরি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার ওই বম্বেতে 2টো ফ্ল্যাট আছে আর দিল্লিতে 3টে, তো দিল্লির একটা ফ্ল্যাট বিক্রি করে কলকাতার ফ্ল্যাট কেনার প্ল্যান আছে। আচ্ছা, তাহলে ওখানকার বিজনেস চলতে থাকবে, কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমি তো বিল্ডার আর কনস্ট্রাকশনের বিজনেস একটা কলকাতাতেও খোলার প্ল্যান আছে, তো তার জন্য কিছু মিটিং অ্যাটেন্ড করার জন্য কলকাতাতে এবারে এসেছি। বাহ, বেশ ভালো। দেখেছেন, আমি শুধু আমার নিজের কথা বলে যাচ্ছি, আপনার সম্বন্ধে কিছু জানারই চেষ্টা করছি। আমার ব্যাপারে আর নতুন করে কি বলবো, যা চ্যাটে বলেছি ওইটুকু। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু हेलो, हाँ हाँ, वो पेमेंट तो हो गया है भैया, एनएफटी हो गया, आप देखिए, आप ऑर्डर बुक कर दीजिए। हाँ जी, ठीक ठीक, हाँ जयराम जी, ठीक। हाँ सॉरी, না সেটা তো জানি আমি, কিন্তু মানে আপনার অন্য দিকটা, মানে আপনি কি ভালোবাসেন, আপনার কি কি হবিজ আছে, সে ব্যাপারে। আসলে আমি খুবই সাধারণ মানুষ মিস্টার আগরওয়াল। একটা কথা বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এই যে আমাদের দেখা হলো, আমাদের বন্ধুত্ব হলো, এখন কি মিস্টার আপনি আগে এগুলো বাদ দিলে হয় না? না মানে তুমিটা বললে ভালো হয় না, আপনিটা বাদ দিয়ে, কি বলেন আপনি? না মানে সরি, তুমি। আরেকটা রিকোয়েস্ট আছে, আমাকে যদি বিজয় বলেন খুশি হব, অ্যান্ড উইথ ইউর কাইন্ড পারমিশন আমি কি তোমাকে মনিকা বলে রাখতে পারি? সো নাইস অফ ইউ, থ্যাঙ্কস। আরেকটা কথা আছে। বলুন। সরি, বলো। এই যে আমাদের আলাপ হলো, চ্যাটে একে অপরের সম্পর্কে সবকিছু জানলাম, ইনফ্যাক্ট আপনাকে না আমার খুব ভালো লেগে গেছে। না মানে আমি জানি না আপনার আমাকে কিরকম লাগে, মানে আপনার কি রিপারকেশন, বাট যদি পজিটিভ হয় আমরা বিয়েটা তাড়াতাড়ি করে ফেলি, মানে আপত্তি নেই তো? আসলে আমার এই ব্যাপারে একটু সময় লাগবে। নো প্রবলেম, টেক ইউর টাইম। কফ দেখেছেন, আমি শুধু আমার নিজের কথা বলে যাচ্ছি, আপনার সম্বন্ধে কিছু জানারই চেষ্টা করছি না। আরেকটা কথা আছে। বলুন। সরি, বলো। এই যে আমাদের আলাপ হলো, চ্যাটে একে অপরের সম্পর্কে সবকিছু জানলাম, ইনফ্যাক্ট আপনাকে না আমার খুব ভালো লেগে গেছে। না মানে আমি জানি না আপনার আমাকে কিরকম লাগে, মানে আপনার কি রিপারকেশন, বাট যদি পজিটিভ হয় আমরা বিয়েটা তাড়াতাড়ি করে ফেলি। হ্যালো। হ্যাঁ, ডিস্টার্ব করলাম না তো? না না, বলুন। কি কথা হয়েছিল আমাদের? ও সরি, বলো। না মানে অ্যাকচুয়ালি তোমার সাথে কথা বলতে ইচ্ছা করলো তো, তাই ফোনটা করলাম। হ্যালো হ্যালো মনিকা, কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নেই। ডিনার হয়ে গেছে?
না না না, ডিনার তো সবে 9টা বাজে। আমি 10টার আগে ডিনারই করি না। তুমি কি করছো? আমি ওই মেয়ে টিউশন নিতে গেছে, ওর জন্য ওয়েট করছি। আচ্ছা, কামিং সানডে তুমি কি করছো? তেমন কিছু না। ওকে, গ্রেট। তাহলে কাজ করো, তুমি আমার ফ্ল্যাটে চলে এসো। ফ্ল্যাটটা দেখে যাবে। তোমার ফ্ল্যাটে? কেন, কোনো প্রবলেম আছে? না না, সে তুমি তোমার মেয়েকে নিয়ে আসতে পারো। না না, ঠিক আছে, আমি যাব। তুমি তোমার অ্যাড্রেসটা দাও। হ্যাঁ, অ্যাড্রেসটা বলছি। আরে তাতে কি হয়েছে? ইনভাইট করেছে, চলে যা। না মানে, আরে কোনো ভয় করিস না, এমনিতে তো তুই লোকটার প্রোফাইল দেখলি, তার উপরে তোর মুখে যা শুনলাম সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে। কোনো টেনশন করিস না, সেরকম হলে মিষ্টুকে নিয়ে চলে যা, তা নাহলে আমি চলে যেতে পারি তোর সঙ্গে। অবশ্য আমি গেলে আবার কাবাব মে হাড্ডি হয়ে যেতে পারে। তো না, সব ব্যাপারেই ফাজলামি। তাহলে যাব বলছিস? হ্যাঁ হ্যাঁ, চলে যা, বিন্দাস চলে যা। তারপর কেমন দেখছো ব্যাচেলার্স ডে? ব্যাচেলার্স ডেনের তো কোনো লক্ষণই দেখছি না, বেশ তো সাজানো গোছানো। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কফি নাও। অ্যাকচুয়ালি কি জানো, সবকিছু সাজিয়ে গুছিয়ে করা আর সাজিয়ে গুছিয়ে রাখাটা একটা বদ অভ্যাস বলতে পারো। বদ অভ্যেস? তাই এইরকম বদ অভ্যেস যদি সবার থাকে তো পৃথিবীটা তো সুন্দর হয়ে যাবে। বাহ, বেশ সুন্দর কথা বলো তো তুমি। তা কলকাতায় কি মাঝে মধ্যে আসা হয়? হ্যাঁ, এখন কলকাতাতে আমাকে আসতে হচ্ছে। ইনফ্যাক্ট আমি তোমায় বলছিলাম না যে আমি আমার ব্যবসার অনেকটাই আমি এখানে শিফট করে নেবো, এখানে সেটেল করবো। এই শহরটাকে না আমি খুব ভালোবাসি। শুধু শহরটাকে কেন, এই শহরের লোকজন, স্পেশালি বাঙালিদের। আর তাই তো বসো বসো, হ্যাভ আ সিট। যেটা বলছিলাম মনিকা, আমার এখানে না কিচেন আছে কিন্তু রান্না বান্না করার ব্যবস্থাটা নেই না, তাই আমি ওই দুপুরের লাঞ্চটা বাইরে থেকে অর্ডার দিচ্ছি। না না, খেয়ে তারপরে যাও। এসবের আবার কি দরকার ছিল? এই দেখো, এত ফর্মাল হচ্ছ কেন মনিকা? কাম অন। না হতে পারে না যে কদিন পরে আমার এই ঘরটা তোমাকেই সামলাতে হতে পারে। আরে না না, দেখো আমি কিন্তু ঠিক করে ফেলেছি যে আমি তোমাকেই বিয়ে করব। তা তুমি রিজেক্ট করতে পারো, সেক্ষেত্রে আমি কাউকে বিয়েই করব। আসি না কিন্তু, আই এম সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস। ঠিক আছে, চলো তোমার কিচেনটা দেখে আসি। দ্যাটস গুড, দ্যাটস গুড। চল চল। ঠিক করলে স্পেলিং যেন ঠিকঠাক থাকে। হ্যাঁ বলো। মনিকা, আই থিঙ্ক তুমি আমাকে রিজেক্ট করবে না, তাই তো? am I right? Oh, that's great. না, আমার তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। এই মাসের 12 তারিখে একটা খুব ভালো দিন আছে, বুঝলে? চল আমরা বিয়েটা ওই দিনই সেরে ফেলি। বিয়ে? হ্যাঁ, কেন তোমার আপত্তি আছে? না আসলে এত তাড়াতাড়ি। আরে বাবা, আমরা তো ধুমধাম করে কিছু করছি না। মন্দিরে যাব, পুরুষকে দক্ষিণা দেব, বিয়েটা সেরে ফেলবো, ব্যাস। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। ওকে, রাখছি। মা, কবে কবে?
একটা চুপ কর, পড়, খালি পাকা পাকা কথা। কি বাড়ি পছন্দ হয়েছে? খুব। আচ্ছা শোনো, দেখো এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, ঠিক আছে? আর তোমার রুমটা ওইদিকে। তাহলে আমি কি আমার রুমটা দেখি? একদম। আচ্ছা বলছি কি, তোমরা ফ্রেশ ট্রেশ হয় নাও, আমি খাবারের অর্ডারটা দিয়ে দিই। ঠিক আছে, কিন্তু শুধু আজকের জন্য, কাল থেকে আমি রান্না করব। ওকে ম্যাডাম। সবকিছুই যেন সিনেমার সাজানো গোছানো চিত্রনাট্যের মতোই ঘটে চলেছিল মনিকার জীবনে। কোথাও কোনো ছন্দপতনের ইঙ্গিত বা আভাসটুকুও ছিল না, কিন্তু ছন্দপতন হলো। যদিও মনিকা বুঝতে পারেনি এটা ছিল বিপদের আগাম সতর্কবার্তা। বিয়ের বেশ কিছুদিন বাদেই বিজয়কে চিন্তান্বিত দেখে মনিকা তার দুশ্চিন্তার কারণ জিজ্ঞাসা করলো এবং জানতে পারল কি হয়েছে? কদিন ধরেই দেখছি তুমি খুব টেনশনে আছো। না কিছু না। কিছু না বললেই হবে? সবসময় যেন কি একটা কি চিন্তা করো, ভাবছো, বলো না কি হয়েছে। না মানে মনিকা, আমি একটা প্রবলেমে পড়ে গেছি, বুঝলে তো। প্রবলেম? কি প্রবলেম? হ্যাঁ মানে ওই ব্যবসায় বেশ কিছু ধার দেনা হয়ে গেছে। একটা মোটা পেমেন্ট পাওয়ার ছিল এই মাসে, সেটা পিছিয়ে গেছে। বলছে মাস 3 মতন লাগবে এখন। এদিকে যে লোনটা করেছি ওটাকেও এই মাসে শোধ করতে হবে। মুম্বাইতে পেন্ডিং কাজগুলো আছে। এই সব মিলে একটা, যাকে তুমি এসব নিয়ে চিন্তা করো না, একদম টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। ব্যবসায় হয় এরকম, টেনশন নিও না। ঠিক আছে, কত টাকা লাগবে? কেন? আরে বাবা বলো না, কত টাকা হলে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে? 1,03,000 মতন। ঠিক আছে, আমি পরশুদিন ব্যাংক থেকে তুলে দেবো। হ্যাঁ তুমি দেবে? কেন, আমি দিতে পারি না? আর আমি এটা ধার হিসেবে দিচ্ছি, পরে সুদ সমেত উসুল করে নেবো। ঠিক আছে। কামান, আর টেনশন করো না, আমি পরশুদিনই তোমাকে টাকাটা তুলে নেব। এই নাও, পুরো 3 লাখ আছে। থ্যাংক ইউ সো মাচ। কাম অন, ফর্মালিটি করো না। সরি শোনো না, আমি এই টাকাটা তোমার ব্যাংকে 2 মাসের মধ্যেই ফেলে দেবো। আর আমি আজকে গিয়ে এখন ফ্লাইটের টিকিটটা বুক করি কালকে মুম্বাই যাওয়ার। ওখানে গিয়ে কাজকর্মগুলো সারতে হবে তো। শোনা, বলছি কবে ফিরবে? 3-4 দিনের মধ্যেই ফিরে আসবো। তাহলে কালকে তোমার ছুটি আছে, আমি তোমাকে এয়ারপোর্টে সি অফ করতে যাবো। ওকে। বলছি তুই কিন্তু সাবধানে থাকবি, আমি ড্যাডকে ছেড়ে আসছি। বাই, টেক কেয়ার। ইউ অলসো টেক কেয়ার বেবি। ভালো করে থেকো, হ্যাঁ সাবধানে থেকো। চল।
হয়েছে মাম্মি? এখনো ফোন সুইচ অফ। মেবি চার্জ নেই। এটা কি সম্ভব? দুপুরবেলা মুম্বাইতে নেমেছে, এখন রাত 11টা বাজে, এখনো ফোনে চার্জ নেই। রিল্যাক্স মম, নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। তুমি কাল সকালে একবার ফোন করো, নাহলে দেখবে ড্যাড নিজেই ফোন করবে। এখন চলো শুয়ে পড়বে, চলো। তুই গিয়ে শুয়ে পড়, আমি যাচ্ছি। শুয়ে পড়বে তো? কি বলছিস? ফোনে পাওয়া যাচ্ছে না? আজ 2 দিন হয়ে গেল। না, মনে হচ্ছে আমার নাম্বারটা ব্লক করে রেখেছে। হোয়াট? হ্যাঁ, তুই আমাকে একটা হেল্প করবি রিমা? হ্যাঁ হ্যাঁ বল। তোর ফোন থেকে আমাকে একটা ফোন করতে দেবে? হ্যাঁ নিশ্চয়ই। এই নে ধর। हेलो হ্যালো, বিজয় সিং আগরওয়াল? हाँ बोलছি স্পিকিং। হু ইজ দিস? আমি ন্যান্সি রয় বলছি, বেহালায় থাকি। ম্যাট্রিমোনিয়াল সাইটে আপনার প্রোফাইলটা দেখেছি। ওকে, সো নাইস। বলুন। আসলে আমার খুব ভালো লেগেছে আপনার প্রোফাইলটা দেখে। তো আপনি যদি ইন্টারেস্টেড হন তো আমরা দেখা করতে পারি। ভেরি গুড। আমি তো এখন কলকাতাতেই আছি। আমি ব্যবসার কাজে আমার কলকাতায় থাকতে হবে কটা দিন। ওকে, ভেরি গুড। তাহলে আমরা দেখা করি। ওয়াই নট, শিওর। ঠিক আছে, আমি আপনাকে তাহলে পরে ফোন করব। ইয়া। কি রে, কি বলছি? হি ইজ এ ফ্রড, চিটার। আমাকে ঠকিয়েছে ও। আমি ওকে ছাড়বো না। জানিস ও কলকাতাতেই আছে। কি করবি এখন? আমি পুলিশে যাব। আগে বিয়ের জন্য ঘটকের শরণাপন্ন হতে হতো, এখন দিন যত এগোচ্ছে যুগ তত পাল্টাচ্ছে। মানুষ ঘটকের থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল ঘটক, যাকে সহজ সরল ভাষায় আমরা বলে থাকি ম্যাট্রিমোনিয়াল সাইট। এখানে নিজের একটি প্রোফাইল খুলে একে অপরের প্রোফাইল দেখে আমরা পছন্দ মতো পাত্রপাত্রী নির্বাচন করে থাকি। কিন্তু সবসময় সেই নির্বাচন কি সঠিক হয়? হয় না। আজকের এই সত্য ঘটনাটি তার জলজ্যান্ত উদাহরণ। কাজেই হাই প্রোফাইল দেখে না এগিয়ে তার সত্যাসত্য যাচাই করে নেওয়াটা খুবই জরুরি। ভুয়ো প্রোফাইল থেকে কিন্তু এই ধরনের প্রতারণার ঘটনা ঘটতেই পারে। ম্যাট্রিমনি থ্রু আমি অজয় সিং অগ্রওয়াল বলে একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে বিয়ে করে নিল, তারপরে আমার কাছে 3 লাখ টাকা নিয়ে গায়েব হয়ে গেছে একদম। তারপরে মানিকতলা থানা থেকে আমার কাছে ফোন এসেছিল, জানা গেল যে ওইখানে একটা মেয়েকে 9 মাস ধরে বিয়ে করে রেখেছিল, তার কাছে 10 লাখ টাকা জুয়েলারি প্রপার্টি সব নিয়ে ওরও চলে গেছে। শুধু একটাই ঘটনা নয়, প্রতারণার নতুন নতুন ফাঁদের যে ঘটনাগুলিকে আপনাদেরকে দেখালাম, সেই সমস্ত প্রতারক বা প্রতারণার চক্রান্তগুলিকে আপনাদেরকে চিনে নিতে হবে আর সতর্ক থাকতে হবে, আর আপনার আশেপাশের মানুষজনদেরকে সতর্ক রাখতে হবে। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।